শুনুন শুনুন শুনুন, আজ অমাবস্যার রাত। আজ এই অমাবস্যার রাতে যদি কেউ ঘর থেকে বাইরে বের হয় তাহলে তার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই আজকের রাতে কেউ ঘর থেকে বাইর হবেন না। শুনুন শুনুন শুনুন। হে কি, তুমি এসে গেছো? আর এত টাকা খরচ করে এতগুলো ফল কিনে আনার কি দরকার ছিল বলো তো? তোমার কাছে তো কিছু টাকা রেখে দিতে পারতে, কারণ বলা তো যায় না কখন কোন বিপদ চলে আসে। এইসব নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। এখন এই সবগুলো ফল তুমি খাবে, আর তুমি খেলেই তোমার গর্ভে থাকা আমাদের সন্তানরা সুস্থ থাকবে। আর শোনো, আজকে কেন জানি আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি একটু বিশ্রাম নিব। এরপর টোনা বিশ্রাম নিতে চলে যায় আর টুনি ফল খেতে থাকে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টোনা অনেক জোরে চিৎকার করতে থাকে। আহ, মরে গেলাম, বুকের ব্যথায় মরে গেলাম। টনি, টনি, বাঁচাও আমাকে, বাঁচাও। কি, তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার? আমি মনে হয় আর বাঁচবো না টনি। আমার যে বুকের ব্যথাটা বেড়ে গেছে। তুমি আমাদের সন্তানদের দেখে রেখো টনি, দেখে রেখো। না টোনা, তোমার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। না টনি, তুমি বাইরে যেও না। আজকে যে অমাবস্যার রাত, তোমার যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার টুনিকে রক্ষা করো, রক্ষা করো। এরপর টনি টর্চ লাইট নিয়ে ডাক্তারের দোকানের দিকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর টুনি হঠাৎ অনেক অসুস্থ হয়ে যায় আর মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। আর সাথে সাথেই তার হাতে থাকা টর্চ লাইটটা মাটিতে পড়ে যায়। হে কি, আমার মাথাটা এভাবে ঘুরছে কেন? তবে কি আমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে? কিন্তু আমি এখন কোথায় ডিম দিব? চারদিকটা এত অন্ধকার হয়ে আছে যে আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না। হে সৃষ্টিকর্তা, তুমি আমার ডিমদেরকে রক্ষা করো। এরপর টুনি তার পাশে থাকা খড়ের বাসার উপর দুটো ডিম দেয়। আর টুনি তার হাত দিয়ে যেই ডিম দুটো নিতে যায় অমনি সে তার টর্চটা খুঁজে পায়। আর টর্চটা জ্বালিয়ে যেই তার ডিমের দিকে তাকায় অমনি সেখানে 4টা ডিম দেখতে পায়। এ কি, আমি তো দুটো ডিম দিলাম, তাহলে এখানে 4টা ডিম এলো কোথা থেকে? তবে কি এই খড়ের বাসাটায় কেউ থাকে আর সে এখানেই দুটো ডিম দিয়েছিল? যাই বাবা, আমি আমার দুটো ডিম নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এরপর টুনি তার 2 ডিম নিয়ে সেখান থেকে ডাক্তারের কাছে চলে যায়। আর এদিকে সেই খড়ের বাসাটায় একটা মা সাপ চলে আসে। শোনো টুনি, আমি টোনাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, তাই টোনাকে নিয়ে আর কোনো ভয় নেই। কিন্তু আমার তো তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে, কারণ তুমি আজকের এই অমাবস্যার রাতে গর্ভবতী অবস্থায় ঘরের বাহিরে গিয়েছিলে, আর বাহিরে গিয়ে ডিমও দিয়েছো। নিজের খেয়াল রেখো টুনি। আমি তাহলে আজ আসি। তোমাকে আমি কতবার করে বললাম তুমি ঘরের বাহিরে বের হইও না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম বলো তো? ভয় পেও না তো, দেখতে পাচ্ছ না আমার কিছু হয়নি। আর সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের 2 ডিমেরও কোনো ক্ষতি হয়নি। অনেক রাত হয়েছে, এখন এত চিন্তা না করে বিশ্রাম করো। এরপর টোনা ও টুনি ঘুমিয়ে পড়ে আর এভাবে সেই রাত কেটে যায়। ওগো, আমাদের সন্তান এখন এই ডিম থেকে বাইরে বের হয়ে আসবে।
আমার যে সন্তানের মুখ দেখার জন্য বুকটা ছটফট করছে গো। টোনার মুখ থেকে কথা শেষ হতে না হতেই ডিম ভেঙে দুটো সাপ ছানা বের হয়ে আসে। আর দুই ডিম থেকে দুই সাপ ছানা বের হতে দেখে টোনা ও টুনি অনেক ভয় পেয়ে যায়। এ কি সর্বনাশ হলো! আমার দুই ডিম থেকে কি না দুটো সাপছানা বের হয়ে এলো। এখন আমি এই পোড়া মুখ কাকে দেখাবো? আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে আমাবাসার রাতে বাইরে বের হলে নিশ্চয় তোমার কোনো ক্ষতি হবে। এখন হলো তো, আমাদের এত বড় সর্বনাশটা হলো তো। বাবা, আমাদের খুব খিদে পেয়েছে, এখন আমাদেরকে গাভীর দুধ খেতে চাও। টুনি, আয় টুনি, আজকে কেন জানি গাভীর দুধ নিতে যাসনি, তাই আমি নিজেই চলে এলাম। ওরে বাবা রে, সাপ সাপ! এ কি রে টুনি, তোরা দুজন ঘরের ভিতর সাপ নিয়ে কি করছিস? তোদের কি সাপ দেখে ভয় করে না নাকি? এরপর টুনি সুখীকে তার সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। তুই আমাবাসের রাতে ঘর থেকে বাইরে যাওয়াটা একেবারে ভুল করে ফেলেছিস রে টুনি। তা এখন তুই তোদের এই সাপ কন্যাদের কি করবি? বনের কেউ দেখলে তো তোদের এই সাপ কন্যাদের মেরে ফেলবে। না, এ হতে পারে না। ওরা আমার সাপ কন্যা হলেও যে আমি ওদের মা, আর মা হয়ে নিজের সন্তানদের মৃত্যু দেখবো কি করে বলো তো? আমি আমার সাপ সন্তানদের ঘরের ভেতর লুকিয়ে রেখে বড় করব। হ্যাঁ টুনি, তুমি ঠিক কথাই বলেছো। আর সুখী দিদি, আমাদের সাপ কন্যাদের কথা তুমি যেন আর কাউকে বলো না। এরপর সুখী টুনিকে এক বালতি দুধ দিয়ে চলে যায়। আর টোনা ও টুনি তাদের সাপকন্যাদেরকে গাভীর দুধ খেতে দেয়। অন্যদিকে সুখী টুনির সাপকন্যাদের কথা মোড়ল বাবুকে গিয়ে বলে দেয়। কি বলছিস এসব? টুনি কিনা সব সন্তান জন্ম দিয়েছে, আর টুনির সব সন্তান আর একটু বড় হলে তো আমাদেরকে মেরে ফেলবে। না, এ হতে দেওয়া যাবে না। কালু, এই কালু! জি কর্তা বাবু। এক্ষুনি একটা লাঠি নিয়ে গিয়ে টুনির দুই সাপকন্যাকে মেরে ফেল। এরপর কালু মোড়ল বাবুর কথা মতো টুনির বাড়িতে চলে যায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। না কালু দাদা, তুমি আমার সাপকন্যাদের মেরো না। আমি আজ রাতে এদের জঙ্গলে রেখে আসব। ঠিক আছে, তবে যদি শুনি তুই আমাকে মিথ্যে কথা বলেছিস, তবে ওদের সাথে তোদেরও প্রাণ যাবে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই টোনা ও টুনি তাদের সাপকন্যাদের জঙ্গলে রেখে আসতে চলে যায়। আমাদের তোরা মাফ করে দিস রে, আমরা তোদের মা বাবার আদর দিতে পারলাম না। কিন্তু আমি আমার মেয়েদেরকে মায়ের আদর দিব। তুমি আমার মেয়েকে আমার কাছে তুলে দাও টুনি, আর তুমি তোমার দুই মেয়েকে নিয়ে চলে যাও। এই যে এরা, আর এরাই হলো তোমার দুই মেয়ে। এসব তুমি কি বলছো? আমরা তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, সেদিন ছিল আমাবাসার রাত। সেই দিনে তুমি মাসাপের বাসায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, আর সেই দিনই মাসাপের বাসায় ডিম দিয়েছিলে। কিন্তু তুমি তোমার নিজের ডিম না নিয়ে মাসাপের ডিম নিয়ে চলে গিয়েছিলে। কিন্তু তুমি এসব জানলে কিভাবে? কারণ আমি হলাম মাসাপের জাদুকরি বিড়াল। আমি অন্যের ঘটে যাওয়া অতীত বলে দিতে পারি। যেদিন মাসাপের দুই ডিম থেকে দুই পাখিছানা বের হয়, সেদিন মাসাপও অবাক হয়ে যায়। আর আমি নিজের জাদুবিদ্যার সাহায্যে মাসাপকে আসল রহস্যের কথা খুলে বলি। হ্যাঁ টুনি, আর আমার এই জাদুকরি বিড়ালটাই আজ আমাকে আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছে। শুধু তোমার নয়, তোমার এই জাদুকরি বিড়ালের জন্যই আমরা আমাদের দুই মেয়েকে ফিরে পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ জাদুকরি বিড়াল। এরপর মা সাপ তার দুই সাপকন্যাকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। আর টোনা ও টুনি তাদের দুই মেয়েকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। আমার খুব খেতে পেয়েছে, আমাকে কিছু খাবার খেতে দাও না মা। কিন্তু মা, ঘরে যে কোনো খাবার নেই, তাহলে তোকে কি করে খাবার খেতে দিব বল?
আমি কাজের খোঁজে পাশের বনে যাচ্ছি, কাজ করে তারপর খাবার নিয়ে আসবো রে মা। এতক্ষণ আমি কি করে থাকবো মা? ক্ষুধার জ্বালা যে আমার পেটটা চোচো করছে। তুমি বনের কারো বাড়ি থেকে একটু খাবার এনে দাও না মা। বনের সবাই তো গরিব পাখি, তাহলে কার কাছে খাবার চাইতে যাব বল? ও মনে পড়েছে, বনের উত্তরে ময়ূর দিদি অনেক ধনী, তার বাড়িতে গেলে কিছু খাবার পাওয়া যাবে। তুই আমার সাথে ময়ূর দিদির বাড়িতে চল, তোকে খাবার নিয়ে দিয়ে তারপর আমি কাজে যাব। আচ্ছা ঠিক আছে মা, চলো। ময়ূরী দিদি, ময়ূরী দিদি, ময়ূরী দিদি, আমার মেয়েকে একটু খাবার খেতে দাও না গো, মেয়েটার যে খুব ক্ষুধা পেয়েছে। ও তো মা দেখো, ময়ূরী মাসি খাবার নিয়ে আসছে। ইয়ে কি মজা, কি মজা, আমি আজ মজা করে খাবার খাবো। ময়ূরীর হাতে খাবার দেখে টুকি ভীষণ খুশি হয় আর খুশিতে লাফাতে থাকে, আর ময়ূরী খাবারগুলো নিয়ে গিয়ে ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়। এ কি ময়ূরী দিদি, তুমি খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিলে কেন? খাবারগুলো বেশি হয়েছিল তাই ফেলে দিলাম। কি ভেবেছিলি খাবারগুলো তোদের দেব? কখনোই না। তোদের মতো গরিব ভিখারিকে খাবার দিয়ে কোনো লাভ নেই। উল্টো একদিন খাবার পেলে প্রতিদিন তোরা আমার বাড়িতে এসে আমাকে বিরক্ত করবি। গরিব বলেই তো তোমার বাড়িতে খাবার চাইতে এসেছি। আমার মেয়েটা ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছে, আর তুমি কিনা ভালো খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিলে। দিদি, কাজটা কিন্তু ঠিক করলে না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি তোর কাছে শুনে শুনে করব নাকি? আমার খাবার আমি ফেলে দেব না খাবো সেটা আমার ব্যাপার। তোর যদি খাবার খেতে ইচ্ছে করে তাহলে ডাস্টবিন থেকে কুড়িয়ে খেতে পারিস। তোদের মতো গরিবরা তো আবার সব খাবার খেতে পারে। ছি দিদি, তাই বলে আমরা ময়লা ডাস্টবিনের খাবার তুলে খাবো? মাটুকি, চল এই ধনী পাখির বাড়ি থেকে চলে যাই। দরকার হলে না খেয়ে থাকবো, তবু এমন নিচু মনের পাখির কাছে খাবার চাইতে আসবো না। চল মা চল। হ্যাঁ মা, তাই চলো। এসব বলে টুনি সেখান থেকে চলে যায়, আর তারা পুকুরের পাশ দিয়ে উড়ে যেতেই কারো কান্নার আওয়াজ শুনতে পায়। মা দেখো, ওই পুকুর থেকে কান্নার আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ পানিতে পড়ে গেছে। হ্যাঁ রে মা, আমিও তো তাই শুনতে পাচ্ছি। চল তো ওখানে গিয়ে দেখি। কে কোথায় আছো? কে কোথায় আছো? আমাকে সাহায্য করো, আমি যে মাটির নিচে পড়ে গেছি, আমি মাটির নিচে চাপা পড়েছি, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। এ কি, ব্যাংকটা তো মাটি চাপা পড়ে গেছে। তাড়াতাড়ি ব্যাংকটাকে সাহায্য করতে হবে। এরপর টুনি ব্যাংকটাকে মাটি চাপা থেকে মুক্ত করে দেয়, আর ব্যাংকটা তাড়াতাড়ি পুকুরে লাফিয়ে পড়ে আর পানি খেতে থাকে। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তুমি আমাকে সাহায্য না করলে আমি বুঝি এতক্ষণে মরে যেতাম। 1 মিনিট দাঁড়াও, আমি তোমার জন্য একটা ফল নিয়ে আসছি। না না ব্যাংক, আমাকে কিচ্ছু দিতে হবে না। তা কি করে হয়? তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই তোমাকে সামান্য একটা উপহার দিব, আর সেটা তোমার নিতেই হবে, বুঝলে? তুমি তো আপেলটা খেতে পারো, আমাকে দেওয়ার কি দরকার ছিল বলো? না না, আমি খাবো না, তুমি খেলে আমি বেশি খুশি হব। মা টুকি, তুই তাহলে আপেলটা নিয়ে বাড়িতে যা। আপেলটা খেয়ে কিছুক্ষণ থাক, আর বিকেল হলে তো আমি তোর জন্য খাবার নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি পাশের বনে চলে যায়, আর টুকি আপেলটা নিয়ে বাড়িতে চলে আসে। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়, আর বিকেলে টুনি কাজ শেষ করে বাড়ি ফিরতে থাকে। ওমা, আমি তো খাবার নিতে ভুলে গিয়েছিলাম। এই তো কালু দাদার হোটেলের কাছে চলে এসেছি। কালু দাদার হোটেল থেকে কিছু খাবার কিনে নিয়ে যাই। আমাকে এভাবে অপমান করো না, আমার ভুল হয়েছে। আমি আর কখনো এমন ভুল করব না বাবা। একটু খাবার চেয়েছি জন্য আমাকে এভাবে অপমান করলে, আমাকে যেতে দাও, আমি আর এমন ভুল করব না। এ কি ময়ূর দাদা, তুমি বুড়িমাকে এভাবে অপমান করছো কেন? বুড়িমাকে যেতে দাও, যেতে দাও বলছি। অপমান করবো না তো কি করবো? আমি একটা হোটেলে খাবার খেতে বসেছি, আর এই বুড়ি এসে আমাকে বিরক্ত করেই যাচ্ছে। ভিক্ষা করার জায়গা পায় না, আমার কাছে ভিক্ষা করতে আসে। বুড়িমা গরিব বলেই তোমার কাছে একটু খাবার চেয়েছে।
তাই বলে তুমি এভাবে বুড়িমাকে অপমান করবে? তোমার বউ যেমন নিচু মনের পাখি, তেমনি তোমার মনটাও নিচু, বুঝলে? তোর এত বড় সাহস আমাদেরকে নিচু মনের পাখি বলিস? আজ কিছু বললাম না, কিন্তু আর কোনোদিন যদি এমন কথা বলিস সেই দিন আর তোকে আমি ছাড়বো না। মারে, তুই ওই পাখিকে এসব বললি কেন? ও ধনী পাখি, যদি কোনো ক্ষতি করে বসে তোর। ক্ষতি করলে করবে, তাই বলি কি অন্যায়ের প্রতিবাদ করব না? কালু দাদা, তোমার সামনে বুড়িমাকে ময়ূর দাদা এত অপমান করলো, আর তুমি কোনো বাধা দিলে না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখলে। তা কি করব? তোদের মতো গরিব পাখির জন্য ধনী পাখির সাথে খারাপ ব্যবহার করব? জানিস, ময়ূরের জন্য আমি ব্যবসাতে অনেক লাভ করতে পারি, কারণ ময়ূর আমার হোটেল থেকে অনেক খাবার কিনে খায়। তাই বলে অন্যায়ের প্রতিবাদ করবে না? ছি ছি ছি, হ্যাঁ, আমরা এমন পাখিদের সাথে বসবাস করি যে যারা অন্যায়ের প্রতিবাদ না করে উল্টো অন্যায়কে সমর্থন করে। তোমার হোটেলের খাবার কিনতে এসেছিলাম, কিন্তু এখন আর কিনবো না। বুড়িমা, আমার সাথে অন্য হোটেলে চলো, সেখানেই তোমাকে খাবার কিনে দিব। যা যা, তোর মতো কাস্টমারের দরকার নেই আমার। কি নীতিবিদ এসেছে, যত সব ভিখারি। এরপর টনি সেখান থেকে অন্য হোটেলে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই পুলিশ ময়ূরের বাড়িতে চলে আসে। ময়ূর, ময়ূর, বাড়িতে আছিস? বাহিরে আয় তো। একে পুলিশ স্যার, আপনি আমার বাড়িতে কেন এসেছেন? কেন আবার? তোকে ধরতে এসেছি। পাশের বনের পাখিদের চাকরি দেওয়ার নাম করে অনেক টাকা নিয়েছিস, তাই সব পাখিরা তোর নামে মামলা করেছে। এখন তুই আমার সাথে থানায় চল। আর ময়ূরী, তুমি আজকের মধ্যে বাড়িটা খালি করে দিবে, কারণ বাড়ির জিনিস বিক্রি করে পাখিদের সব টাকা দিতে হবে। পুলিশ স্যার, এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। সত্যি বলছি, এখন থেকে আর কখনো কারো কাছ থেকে টাকা নেব না, নিজেই সৎ পথে চাকরি করব। হ্যাঁ স্যার, এবারের মতো আমার স্বামীকে ক্ষমা করে দিন। তোর চাকরি থাকলে না চাকরি করবি? এখন তোর জেলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাড়াতাড়ি চল আমার সাথে। এরপর পুলিশ ময়ূরকে নিয়ে থানায় চলে যায়, আর ময়ূরী তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বাড়ি থেকে বাইরে বের করতে থাকে। একে এই গাছ এখানে কি করে এলো? গাছটাতে তো দেখছি বার্গার ধরে আছে। আমি তো জানালা দিয়ে কাল আপেলের বীজ এখানে ফেলেছিলাম, আর তার মানে ওই আপেল বীজ থেকে এই বার্গারের গাছ হয়েছে। মা মা, তাড়াতাড়ি ঘরের পিছনে এসে দেখো দেখো, এ কি অদ্ভুত কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে রে মা, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছিস কেন? এ কি, এই বার্গার গাছ এখানে কোথা থেকে এলো? তারপর টুকি টনিকে সব কথা খুলে বলে। তার মানে ওই আপেলটা জাদুর আপেল ছিল, তাই তো আপেল বীজ থেকে বার্গার গাছ হয়েছে। যাই হোক, ভালোই হয়েছে রে মা, এই গাছ থেকে আমরাও খাবার খেতে পারবো, আর বনের গরিব পাখিদের খাবার দিতে পারবো। মা, তাহলে আমি গাছে উঠে বার্গারগুলো পেড়ে দেই, আর তুমি ঝুড়িতে ভরতে থাকো। হ্যাঁ রে মা, তাই কর। এরপর টনি আর টুকি মিলে বার্গার পাড়তে থাকে, আর তারা এক ঝুড়ি বার্গার পেড়ে নিয়ে বনের গরিব পাখিদের বাড়িতে চলে যায়। আর অন্যদিকে ময়ূরী তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। আমি এখন কোথায় যাব, আর কি পাখি থাকবো? ময়ূর, কেন যে তুমি পাখিদের থেকে ঘুষ নিয়েছিলে? আজ তোমার জন্য আমাকে পথে বসতে হলো। না, এভাবে থাকলে হবে না, আমাকে যে কাজ করে খেতে হবে। আমি বরং টুনির কাছে যাই, তাহলেই কাজের খোঁজ পেয়ে যাব। এ কি, টুনি এত টাকা কোথায় পেলো যে বনে সবাইকে ফ্রিতে খাবার দিচ্ছে? হয়তো সুখী এদিকে আসছে, আমি বরং সুখীকে জিজ্ঞাসা করি। সুখী, আয় সুখী, টুনি তোদের খাবার দিচ্ছে, কিন্তু টুনি এত টাকা কোথায় পেলো রে? আসলে দাদা, টুনির বাড়িতে জাদুর একটা খাবারের গাছ হয়েছে, তো তাই গরিব পাখিদের খাবার দিচ্ছে। ময়ূরকে তো পুলিশে ধরে নিয়ে গেছে, এবার তো আমার হোটেলও চলবে না। আর হোটেল না চললে যে আমাকে না খেয়ে মরতে হবে। না না, আমাকে তাড়াতাড়ি টুনির কাছে ক্ষমা চাইতে হবে, যাতে পরে টুনির কাছ থেকে খাবার নিয়ে খেতে পারি। শব্দ শুনলি টনি? এবার তুই আমাকে সাহায্য না করলে যে আমি না খেয়ে মরে যাব, আর সেদিনের জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। আসলে গরিব বলে কখনো কাউকে অবহেলা করা উচিত নয়।
হ্যাঁ ময়ূরী দিদি, তুমি একদম ঠিক বলেছো। টুনি, তুই আমাকেও ক্ষমা করে দে বোন। এবার বুঝেছো তো গরিব ধনী সবার প্রয়োজন আছে, কারণ কখন কে বিপদে পড়বে সেটা কেউ বলতে পারে না। তাই ধনী গরিব সবার সাথে মিলেমিশে থাকা উচিত, আর অন্যায়েরও প্রতিবাদ করা উচিত। চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে সাহায্য করব।